হানিফ রে, হানিফ আজকে তোর দেখবো আসলে তুই কত স্পিডে গাড়ি চালাস। ঠিক আছে, তো নর্মালি বনপাড়া রোড দিয়ে আমি রাইড করতেছিলাম, ঢাকার দিকে যাচ্ছিলাম। তো একটা হানিফ বাস হচ্ছে আমার সাথে, মানে আমাকে এমনভাবে ওভারটেক করে গেছে যে ক্যামেরা অন করার জন্য বাধ্য হয়ে গেছি। আলাদা এত স্পিডে মানে বাস চালায় রাস্তার মধ্যে, আসলে আমাদের ছোট ছোট বাইকের জন্য বা ছোট ছোট গাড়ির জন্য খুব বিপদ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আজকে সেটাই দেখবো যে আসলে নর্মালি এই হানিফ বাসটা কত স্পিডে বাস চালায়। তো দেখতেই পাচ্ছেন আমি 90 উপরে আছি, 92 এরকম স্পিডে আছি, সে আমার সামনেই আছে এখনও। তো জাস্ট এটাই আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা চালু করছি। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে বাইক লঞ্চ হচ্ছে কয়েকটা, সেগুলো নিয়েও কথা বলবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাইওয়েতে রাইড করার সময় এরকম বাসের পিছনে থাকা বা বাসের সাথে রেস করা আমি কখনো মোটিভেট করি না এবং আজকে করতেছি না। জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এরা কত স্পিডে বা কীরকমভাবে বাস চালায় আর কি হাইওয়েতে। তো হানিফ বাসের পিছে চলতে চলতে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করি। সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ হায়ার সিসি সেগমেন্টে আমরা প্রবেশ করেছি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ অলরেডি কিছু হায়ার সিসি বাইক লঞ্চ হয়ে গেছে। রিসেন্টলি হচ্ছে হর্নেট 2.0, যেটা 184 সিসির বাইক বাংলাদেশে লঞ্চ হয় একটা ভালো প্রাইসিংয়ে। তারপর আছে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয় কিছুদিন আগে। তো বলা যায় যে আমরা এখন আস্তে আস্তে বাইকাররা যারা বাইকিং কমিউনিটি আছি, তারা হচ্ছে মোটামুটি একটা হায়ার সিসি একটা ফিল পাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। বাট আরও একটা কোম্পানি আছে, যেই কোম্পানি নিয়ে আসলে কিছু বলা আসলে মানে বলাটাও আসলে লজ্জা লাগে আসে। এমন একটা কোম্পানি যারা বাংলাদেশের বাইকারদেরকে আসলে মানে ঠকাই যাচ্ছে বা বাইকারদের সাথে আর কি বাটপাড়ি করে যাচ্ছে, এরকম একটা কোম্পানি বাংলাদেশে আছে, যারা হর্নেট 2.0 লঞ্চ হওয়ার কিছুদিন পরে হচ্ছে তাদের একটা বাইক লঞ্চ করে এবং সেটার দামও দেয় হর্নেটের থেকে বেশি। মানে কি বলবো, এরকম বা মানে হাইওয়েতে রাইড করতে করতে এই কথাগুলো বলা আসলে বলতেছি আর কি। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ আমার মানে খুব কষ্ট লাগে এরকম বিষয় আর কি। মানে এরকম হয় আর কি আমাদের বাইকারদের সাথে। এবং যাই হোক, আপনাদের সাথে ক্লিয়ার কাট কথা বলে, সেটা হচ্ছে বাংলাদেশে হর্নেট 2.0 লঞ্চ হয় 2,89,000 টাকার মধ্যে। আর তার ঠিক 2 দিন পরেই মনে হয় এফজেড ভার্সন 4 লঞ্চ হয়, যেটা 2,99,000 টাকা লঞ্চ হয় বাংলাদেশে। তো বলতে গেলে আপনারা দেখতেই পারতেছেন যে ইন্ডিয়াতে প্রাইসিং হচ্ছে হর্নেটের দাম 1,39,000 রুপি, আর এফজেডের দাম হচ্ছে 1,29,000 রুপি। তো 10,000 রুপি হচ্ছে কিন্তু মানে হর্নেটের দাম বেশি। অর্থাৎ ইন্ডিয়াতে যদি আপনি এই দুটো বাইকের মধ্যে কিনতে চান, সেক্ষেত্রে হর্নেট যদি কিনেন তাহলে আপনাকে 10,000 রুপি বেশি দিয়ে কিনতে হবে ইন্ডিয়াতে। আর বাংলাদেশে কী হলো, উল্টা 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনাকে এফজেড ভার্সন 4। তো যদি 1,29,000 রুপির বাইক যদি 2,99,000 টাকা বাংলাদেশে বিক্রি করে, হ্যাঁ, আর তার থেকে 10,000 রুপি দাম বেশির বাইক, তাহলে বাংলাদেশে কত বিক্রি হওয়া উচিত? নিশ্চয়ই 3,20,000-30,000 টাকা হওয়া উচিত বিক্রি করার জন্য, তাই না? বাট এখানে হন্ডা কোম্পানি হচ্ছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশে এই বাইকটা লঞ্চ করছে। মানে প্রাইস গুড প্রাইসিং একদম পুরো বলা যায়, একদম ভ্যালু ফর মানি। ঠিক আছে, এখন আমি কিন্তু আসলে এফজেড ভার্সন 4কে আসলে খারাপ বাইক বলতেছি না, বাট প্রাইসিংটা হচ্ছে আপনার এখানে হাই প্রাইস ধরা হয়েছে, যেটা আমাদের কাছে মোটামুটি বলা যায় যে আমাদের কাছে ডাকাতি করে নেওয়া হচ্ছে এই টাকাগুলো। তাই আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে যদি ভ্যালু ফর মানি বাইক নিতে চান, সেক্ষেত্রে হর্নেট বাইক নিতে পারেন আপনারা। আর আরও একটা জিনিস হচ্ছে কি, সুজুকি এবং ইয়ামাহা কোম্পানি, হ্যাঁ, যেটা র্যানকন মোটরস এবং হচ্ছে এসিআই মোটরস বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে। তো যদি ইয়ামাহার কথা বলি, এসিআই মোটরসের কথা বলি, এরা হচ্ছে বাংলাদেশের বাইকারদেরকে মোটামুটি একটা ঠগায়, মানে 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 অনেকটা বলা যায় যে আসলে চোর বাটপাড়ি করে মানুষের কাছে ঠগায় আর কি মাল বেচতেছে। ঠিক আছে, এটা বলা যায় ক্লিয়ার কাট কথা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হচ্ছে বাংলাদেশে লঞ্চ হয় কয়েকদিন আগে। আর সেই রয়্যাল এনফিল্ড মাত্র 3,40,000 টাকা থেকে হচ্ছে মানে 350 সিসির একটা রয়্যাল এনফিল্ড হান্টার যেটা পাওয়া যায়, সেটা লঞ্চ করে বাংলাদেশে। 4টা মডেল লঞ্চ হয়। তো রয়্যাল এনফিল্ডের দাম কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়াতে প্রায় 1.5 লক্ষ রুপি থেকে 2 লক্ষ রুপির মধ্যে। ঠিক আছে, তো দেখেন আপনি চিন্তা করেন যে এত দামি একটা বাইক যেটা ইন্ডিয়াতে মানে আমার মনে হয় যে এফজেড, জিক্সার, তারপর হচ্ছে হর্নেট, এগুলো থেকে দাম বেশি, সেটা বাংলাদেশে প্রায় 3,40,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়। তো মানে এটারও প্রাইসিং হচ্ছে গুড প্রাইসিং। এখন এদের দেখা দেখি যদি বাকি কোম্পানিরা যেগুলো আমাদেরকে আসলে শোষণ করতেছিল এতদিন, তারা যদি কিছু শিখে তাহলে তো ভালো। আর যদি এরা যদি একচেটিয়া ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এদেরকে বয়কট করাটাই বেস্ট হবে আমাদের জন্য। কারণ হচ্ছে দেখেন আরও একটা জিনিস, যেটা হিরোর পক্ষ থেকে বাংলাদেশে লঞ্চ করা হয় 125 সিসির একটা বাইক, হিরো এক্সট্রিম 125R। আচ্ছা, এইখানে হচ্ছে গাড়িটা একটু ঘোরায় যাইতে হবে, কারণ এখানে মানে সোজা এন্ট্রি করা যায় না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হিরো এক্সট্রিম 125R বাইকটি হচ্ছে
বাংলাদেশে লঞ্চ করা হয় 1,71,000 টাকায়। তবে এটার প্রাইসিং নিয়ে অনেকেই বলে, আসলে বাইক সম্পর্কে সবাই তো অনেক কিছু বুঝে না, বাট অনেকেই বলে কি মনে করে যে এটার প্রাইসিংটা অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ 1,71,000 টাকা প্রাইসটা অনেক হাই হয়ে গেছে আর কি বাংলাদেশে। তাহলে এটার প্রাইসিং সম্পর্কে বলতে গেলে আমি আপনাদের একটা জাস্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে এফজেড ভার্সন 2 এবং সুজুকি জিক্সার মনোটন, যেটা এই দুইটা বাইকের প্রাইস ইন্ডিয়াতে হচ্ছে 85 থেকে 90,000 রুপি, অর্থাৎ 1 লক্ষ রুপির কম আর কি, কমে এই বাইক দুটো পাওয়া যায়। এখন বাংলাদেশে কিন্তু এফজেড ভার্সন 2 এর দাম হচ্ছে 2,30,000 টাকা, আর জিক্সার মনোটন হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। তাহলে আপনি এখন চিন্তা করেন, যেটার দাম 90,000 রুপির কম, সেই বাইক যদি আপনার 2 লক্ষ টাকায় হয়, তাহলে 97,000 রুপির প্রাইসের হিরো এক্সট্রিম 125 আর তাহলে কত হওয়া উচিত ছিল, তাই না? সেক্ষেত্রে তো আরও জিক্সার এবং এফজেডের থেকে দাম বেশি হওয়া উচিত ছিল, যেহেতু এদের প্রাইসিংয়ের সাথে তুলনা করলে। এখন আপনি যদি বলেন যে ইয়ামাহা কোম্পানি, সুজুকি কোম্পানি সাথে কি হিরো কোম্পানি কি মিল যায় কি না, এইভাবে আসলে চিন্তা করলে তাহলে ইন্ডিয়াতে কি এগুলা মানে ফ্যাক্ট করে না, এগুলা কি মানে ইন্ডিয়া থেকে এগুলো আসলে ম্যাটার করে না নাকি? যে ইন্ডিয়াতে যেহেতু হিরোর দাম বেশি, তাহলে কি হিরো ইন্ডিয়াতে বেটার, মানে খুব ভালো, আর ইয়ামাহা খুব খারাপ? আসলে সেটা না, ফ্যাক্ট হচ্ছে কি বাংলাদেশে ইয়ামাহা এবং সুজুকির অনেক বেশি প্রফিটে আগে মাল সেল করে, হ্যাঁ, যার কারণেই হচ্ছে এই অবস্থা। তো সামনে আরও কিছু হায়ার সিসি বাইক আসবে, যেগুলো আমাদের আমরা এখন রয়্যাল এনফিল্ডের কারণে আর কি আমরা আশা করি যে বাকি কোম্পানিরা হচ্ছে রিজনেবল প্রাইসে বাংলাদেশে লঞ্চ করবে, এটা আশা করতেছি সবাই মোটামুটি। কারণ রয়্যাল এনফিল্ড হচ্ছে যেই প্রাইসে লঞ্চ করছে, অন্যরা যদি এর থেকে বেশি প্রাইসিংয়ে হচ্ছে লঞ্চ করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট পাবে না। কারণ আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ডের বুকিং দিতে অনেকেই অলরেডি হচ্ছে ঈদ মানে 26 সালে না, সরি 25 সালে যে ঈদ আছে, ঈদের পরে অনেকে মাল ডেলিভারি পাবে, এরকম আর কি প্রি বুকিং লিস্টে পাওয়া গেছে, ঠিক আছে? তো গুড প্রাইসিং হলে গুড কাস্টমার পাবেন, প্রচুর কাস্টমার পাবেন, ভালো মার্কেট পাবেন। আর যদি প্রাইসিং যদি উড়াধুরা করেন যে না আমার বাইক খুব ভালো, আমারটার দাম বেশি হবে, তাহলে আপনি হচ্ছে মার্কেটে মারা খাবেন। তো ঠিক আছে, আর আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে ফিউচারে আপকামিং বাইক যেগুলো আসতেছে বাংলাদেশে, তার মধ্যে চায়নার হচ্ছে একটা খুবই পপুলার কোম্পানি সিএফ মোটো, তাদের হচ্ছে কিছু বাইক বাংলাদেশে লঞ্চ হবে। আর এখন আপনারা যদি বলেন যে চাইনিজ বাইক খুব একটা ভালো হবে না, তাহলে আপনাদের আসলে অনেক ধারণা ভুল আছে। যেটা সিএফ মোটোর কথা বলতেছি, এরা হচ্ছে ইউরোপে বা বিভিন্ন মহাদেশে এরা প্রায় খুবই জনপ্রিয় আর কি। আর এবং সিএফ মোটো কিন্তু তাদের বাইকের কোয়ালিটি বা তাদের মানে বাইক খুবই বেটার, মানে খুবই ভালো আর কি। বাংলাদেশে যদিও এখন আসে নাই, বাট ইনশাল্লাহ যখন লঞ্চ হবে তখনই আপনারা দেখতে পারবেন যে সিএফ মোটো কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ড আর কি। চাইনিজ ব্র্যান্ড হলে যে খারাপ হবে এমন কোনো কথা না। আরও কিছু বাইক আসবে, লিফানের পক্ষ থেকে বাংলাদেশে কিছু বাইক লঞ্চ করা হবে হায়ার সিসি। তারপর হচ্ছে ইয়ামাহার পক্ষ থেকে আমার মনে হয় যে আমি যেটা শুনছি সেটা হচ্ছে FZ25 হয়তো লঞ্চ হতে পারে, যেটা ব্যাকডেটেড 2000 মনে হয় 15-16 সালে 17 সালের মডেল আর কি, ওগুলো লঞ্চ হবে বাংলাদেশে। তাও কী প্রাইসিংয়ে লঞ্চ হবে আমি জানি না, আর এগুলো কে কিনবে সেটাও আমি জানি না। আসলে 200-250 সিসির বাইক, FZ25 250 সিসির বাইক, কিন্তু এটার পাওয়ার হচ্ছে দেখবে যে খুবই কম আর কি, ঠিক আছে? ওই সেই আগের মতোই আর কি, হ্যাঁ ব্যবসা হয়তো করে আসবে। এখন দাম যদি এরা কমায় রাখে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এরাও ভালো একটা পাবে আর কি। এখনও আমি হানিফের পিছিয়ে আছি, হানিফ মোটামুটি 90 স্পিডে চালাচ্ছে, আমি জাস্ট তাকে ফলোই করে যাচ্ছি। আর এই কথাগুলো বললাম আপনাকে, তো দেখানোর চেষ্টা করলাম হাইওয়েতে আসলে আমরা বড় বাস যেগুলো হাইওয়ে বাস আছে আর কি, তাদের পিছনে থাকাটা আমাদের ঠিক না, বা তাদের সাথে রেস করাটাও উচিত না আমাদের। আপনি যদি R15 নিয়েও আসেন, আপনি মনে করেন যে আমি তার 150 স্পিডে ওভারটেক করে যাবো, আসলে 150 স্পিডে আপনি ঠিক কতক্ষণ বাইক চালাইতে পারবেন? আমার মনে হয় যে, তো যাই হোক, বাসের সাথে রেস করা আমি কখনোই আপনাদেরকে মোটিভেট করি না বা সাপোর্ট করি না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।